আজ উসমান হাদি মামলায় সেনা প্রধান ফেসে গিয়ে গ্রেপ্তার হয়, নতুন তথ্য সামনে আসে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সারা দেশ তুলপার। এই উসমান হাদি মামলায় সেনা প্রধানের নাম আসায় সাধারণ জনগণের রাজপথে নামে তুলপার পরিস্থিতি। এদিকে আজ উসমান হাদির মামলা নিয়ে সেনা প্রধানের নাম আসে, সারা দেশেই তুলপার পরিস্থিতি। এই মুহূর্তে উসমান হাদির ভক্তরা আজকে রাজপথে নামে। ডক্টর ইউনূসের বুকে কাঁপুনি শুরু, অনেকের নাম প্রকাশ হওয়াতে। সেনা প্রধান সরাসরি ভারতের সঙ্গে যোগাযোগ করলেন। আজকে যে খবর দুপুরে সকলকে চমকে দিয়েছে তা হলো, দর্শক, ইউনূস যে কত রকমের ভয়ঙ্কর এক জ্ঞান পাপী, এটা আমরা কালকে এই জুলাই জঙ্গি শরীফ ওসমান হাদির জানাজার সময় তার বক্তৃতায় বুঝেছি যে আস্থা একটা জ্ঞান পাপী। যেদিন হাদিকে গুলি করা হয়, সিসিটিভির এসব ফুটেজ সেদিন ভোররাত ও সকালের। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনের পরিকল্পনাকারীদের বিষয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো, যা জানলে আপনাদেরও গা শিউরে উঠবে। ওসমান হাদি হত্যার পিছনে লুকিয়ে আছে বড় এক মাস্টার মাইন্ড, যার পরিকল্পনা সিনেমাকেও হার মানা। শরীফ ওসমান হাদি থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে বিএনপি ষড়যন্ত্র করছে। বিএনপির এই নাটকীয়তা, এগুলো ব্যর্থ হবে। বিএনপির কোনো চেষ্টায় কাজ হবে না। সাধারণ নাগরিকের নিরাপত্তা দিতে পারে না। হাদি আমাদের দেশের একটা সম্পদ ছিল। হাদি ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে হাদিকে আজকে হত্যা করা হয়েছে। একে একে সকল তথ্য প্রকাশ হচ্ছে উসমান হাদির মামলার বিষয়ে। এইদিকে আজকে সেনা প্রধানের নাম আসায় সেনা প্রধান বিপদের মুখে পড়েন। দর্শক শ্রোতা, গতকালকে উসমান হাদির জানাজায় নতুন অনেক তথ্য এসেছিল। ডক্টর ইউনূস সহ সবাই বক্তব্য দিয়েছিল, সেইখানে সেনাপ্রধান উপস্থিত ছিলেন না। এইটাকে সন্দেহ করে অনেকে সেনাপ্রধানকে দোষারোপ করতেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। উসমান হাদির মামলা নিয়ে নতুন অনেক তথ্য আমাদের কাছে আসে এবং অনেক অপরাধীর নামও প্রকাশ হয়েছে। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিক কন্টিনিউ করবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। জুলাই অভ্যুত্থানের অন্যতম সম্মুখ সারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনের পরিকল্পনাকারীদের বিষয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো, যা জানলে আপনাদেরও গা শিউরে উঠবে। ওসমান হাদি পিছনে লুকিয়ে আছে বড় এক মাস্টার মাইন্ড, যার পরিকল্পনা সিনেমাকেও হার মানাবে। আজকের ভিডিওতে জানাবো কে বা কারা ওসমান হাদিকে এইভাবে পরিকল্পনা করেছিল। তদন্তে উঠে এসেছে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত হিসেবে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের নাম। গোয়েন্দা সংস্থার ভাষ্য অনুযায়ী অর্থ ও অস্ত্র দুটোর ব্যবস্থাপনাতেই তার সরাসরি ভূমিকা ছিল। একাধিক সূত্র জানায় এই হত্যাকাণ্ডে শাহিন চেয়ারম্যান একা ছিলেন না, তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতায় ছিলেন আরও কয়েকজন ব্যক্তি, যাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য মিলেছে। এরই মধ্যে কয়েকজন সন্দেহভাজনের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। হাদির ওপর হামলার পর হামলাকারীদের ঢাকা থেকে সীমান্তের দিকে পালিয়ে যেতে সহায়তা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। এ ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান জোরদার করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে শরীফ ওসমান হাদির সক্রিয় ভূমিকা এবং গত বছরের ৫ আগস্টের পর তার ধারাবাহিক বক্তব্য ও রাজনৈতিক অবস্থান আওয়ামী লীগকে চরমভাবে ক্ষুব্ধ করে তোলে। দলটির অভ্যন্তরীণ মূল্যায়নে হাদিকে বড় ঝুঁকি হিসেবে দেখা হচ্ছিল। সেই প্রেক্ষাপটেই তাকে লক্ষ্য করে পরিকল্পিত হত্যাকাণ্ডের ছক তৈরি হয়। গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর শাহিন চেয়ারম্যান সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান। প্রথম দিকে তিনি আত্মগোপনে থাকলেও গত কয়েক মাসে আবার সক্রিয় হয়ে ওঠেন। শরীফ ওসমান হাদির ঘটনার নেপথ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও বিএনপি। দর্শক, এই সন্দেহ সংশয় জোরালোভাবে বিশ্বাসযোগ্যভাবে সামনে আসে। পিনাকি ভট্টাচার্য সব কিছু ফাঁস করে দিচ্ছেন আমার দেশের মাধ্যমে। আনুষ্ঠানিকভাবে আপনারা সেটা জানবেন কি ঘটছে। দর্শক, আপনি আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন যে হোয়াট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ। আমরা খালি চোখে কি দেখেছি? যে শুটার খুন করেছে, গুলি করেছে শরীফ ওসমান হাদিকে, যার ৫টা আওয়ামী লীগ, সে পালিয়ে গেছে, এই তো। কিন্তু এখন তো সন্দেহ করার সময় এসেছে যে আসলে কি পালিয়ে গেছে, না পালানোর নাটক বাজারে প্রচার করা হচ্ছে, আসলে সেনা হেফাজতে ক্যান্টনমেন্টের মধ্যে আছে ওই লোক কোনটা, এবং ডিজিএফআই প্রেসক্রিপশনে এটা করেছে কি, এই প্রশ্ন সামনে এসেছে। আমরা মুহূর্তে মুহূর্তে আশ্চর্য হচ্ছি। আপনাদের সতর্ক হওয়া দরকার দর্শক। আমরা ঝুঁকি নিয়ে কথাগুলো বলছি। দেখেন মিলা, প্রথম কথা হচ্ছে যে একজন শুট করে সরকারের সর্বোচ্চ সতর্কতার মধ্যে দেশ ছেড়ে যাবে একজন খুনি, ইটস নট সো ইজি। এটা খুব টাফ হওয়ার কথা, কিন্তু বলা হচ্ছে যে গেছে।
একবার পুলিশ বলে যে পালিয়ে গেছে, আরেকবার বলে যে না যায় না, দেশে আছে, সন্দেহ সংশয়। তাহলে কি ঘটেছে, কি একটু মিলিয়ে দেখেন দর্শক। জুলকারনাইন সায়ের এখানে সন্দেহের মূল জায়গায়। জুলকারনাইন সায়ের যেভাবে লন্ডনে থেকে সবার আগে সিসিটিভি ফুটেজ পাবলিশ করলেন, হাউ ইজ ইট পসিবল? বাংলাদেশে কোনো গণমাধ্যম পারেনি, কিন্তু জুলকারনাইন সায়ের সেই 1000 কিলোমিটার দূরে থেকে সবার আগে সিসিটিভি ফুটেজ পাবলিশ করেন। আবার কোথায় সবার আগে তিনি বলেছেন যে ভারত থেকে অমুক সীমান্ত থেকে ভারতে পালিয়েছে। তিনি সবার আগে কিভাবে জানেন? এটা কোনো স্বাভাবিক সাংবাদিকতার মাধ্যমে সম্ভব না, যেখানে বাংলাদেশের টোটাল গোয়েন্দা সংস্থা জানে না, পুলিশ জানে না, পুরো বাংলাদেশ একটা সরকার, একটা রাষ্ট্র জানে না, সেখানে সে 1000 কিলোমিটার দূরে থেকে জুলকারনাইন সায়ের কিভাবে জানবেন? ভেরি সন্দেহজনক। এটা থেকে ধারণা করা যায় আসলে জুলকারনাইন সায়ের কিছু জানেন না, তিনি কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট নয়। গোয়েন্দা সংস্থা ডিজিএফআই তাকে যেটা বলে তিনি ওইটা বলে দেন। এখন এই যে ওসমান হাদির খুনি ভারতে পালিয়েছে, এগুলো সব নাটক, আসলে পালায়নি, সেনা হেফাজতে থেকে থাকতে পারে। আর এই ঘটনা ওয়াকার ঘটিয়ে থাকতে পারেন, সন্দেহ, আমি বলছি না যে করেছে, তবে আমাদেরকে এভাবে অ্যানালাইসিস করতে হবে কেন ওয়াকার ঘটিয়ে থাকতে পারেন কিভাবে। ওই যে গুম খুনে জড়িত সেনা অফিসারদের বাঁচাতে, এবং সামনে গুম কমিশনের রিপোর্টে আরো অনেক সেনা অফিসার ধরা খাবে, এমনকি জাতিসংঘের রিপোর্টে যে ওয়াকার নিজেও ধরা খান কিনা বলা যায় না। এই পরিস্থিতি থেকে এড়াতে দেশে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করে ডক্টর ইউনূসকে হটানো যায় কিনা বা ভিন্ন কিছু করা যায় কিনা, বিচারকে বাধাগ্রস্ত করা যায় কিনা, চলমান বিচারকে বানচাল করা যায় কিনা, এমনকি ওই যেসব গুম খুনে জড়িত সেনা অফিসারদের যাদের বিচার আদালতে আনা হচ্ছে তাদের বিরুদ্ধে চার্জ গঠনের কথা ছিল, সেদিন গঠন হয় নাই। তো সব মিলিয়ে হাদির ঘটনা ডিজিএফআই বা সেনাবাহিনীর ভারতপন্থীদের পরিকল্পিত কোনো ষড়যন্ত্র কিনা সেই প্রশ্ন এখন সামনে এসেছে। কারণ ঘটনার পর ওই সেনাবাহিনীর ভারতপন্থীদের মুখপাত্র জুলকারনাইন সায়ের যেভাবে সবকিছু বলে দিচ্ছেন এবং চলে গেছে, আর সম্ভব না, এগুলো যেভাবে প্রচার করছেন, এটা সন্দেহজনক। এভাবে তার জানার কথা না, বাংলাদেশের কেউ জানেন না, তিনি কিভাবে জানবেন? এটা তার থেকে কোনো মিরাক্কেল থাকার কথা না। তিনি তো এলিয়েন না, তিনি তো আমাদের মতো মানুষ, আবার তিনি বাংলাদেশের সাংবাদিকতা করেন না, রাষ্ট্রের চাইতে তিনি বড় না, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। তো দর্শক, স্পষ্ট হয়ে গেল যে জুলকারনাইন সায়েরকে ডিজিএফআই যা বলে তিনি সেটা বলেন, তাহলে ডিজিএফআই এটা নিয়ে নাটক করছে। আর ডিজিএফআই কি এখন দিক নির্দেশনা দেন, বা ডিজিএফআই ভারতের কথায় ভারত রয়ের প্রেসক্রিপশনে কিছু নাটক করছে, আর এগুলো নেপথ্যে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তিনি থাকতে পারেন, সন্দেহ আছে। তো দর্শক, এখানে জুলকারনাইন সায়ের জনগণের দৃষ্টি ভিন্ন দিকে পাচ্ছেন। এবং কাল বাংলাদেশে শেষ কৃত্য সম্পূর্ণ হলো ভারত বিরোধী ছাত্রনেতা ওসমান হাদির। কাতারে কাতারে মানুষ স্বাভাবিকভাবে ভিড় জমান, এবং দেশের যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনিও একটি ভাষণ জাতির উদ্দেশ্যে দেন। তবে সেই শেষকৃত্য নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই, কিন্তু এই শেষকৃত্য অনুষ্ঠানে এমন কিছু ছবি ধরা পড়েছে, তা একটা জিনিস বাংলাদেশের বর্তমান অবস্থাকে কিন্তু এস্টাবলিশ করে দেয়, প্রতিষ্ঠিত করে দেয়। আমি একটি ছবি আপনাদের দেখাচ্ছি, আপনারা নিজেরা বলুন এই যে পতাকাটা এখানে ব্যবহার করা হয়েছে, সেই পতাকাটা কিসের পতাকা? এই ব্যক্তি বাংলাদেশের পতাকার উপর একটি পতাকা লাগিয়েছে, এটি হলো আইসিস এর পতাকা, অর্থাৎ ইসলামিক স্টেট, তাদের পতাকা, জঙ্গি সংগঠনের পতাকা, যাদের অস্তিত্ব সিরিয়া, ইরান, পাকিস্তান এবং আফগানিস্তানের কিছু জায়গায় কিন্তু দেখতে পাওয়া যায়। অর্থাৎ পরিষ্কার হয়ে গেল যে অভিযোগ ভারত বারবার তুলছিল যে এই ছাত্র আন্দোলনের পিছনে পাকিস্তানের আইএসআই এবং একাধিক জঙ্গি সংগঠনের যোগ আছে, তা কিন্তু তারা নিজেরাই প্রতিষ্ঠা করে দিলেন কালকে ওসমান হাদির শেষকৃত্যের এই অনুষ্ঠানে। আইসিস এর পতাকা, যে আইসিস গোটা বিশ্ব জুড়ে নিষিদ্ধ, যে আইসিস গোটা বিশ্বে জঙ্গিপনা ছড়িয়ে ফেলতে ওস্তাদ, সেই আইসিস এর পতাকা খুল্লা বাংলাদেশে উঠছে, তাও আবার বাংলাদেশের জাতীয় পতাকার উপরে, অথচ বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের গোয়েন্দা দপ্তর, সেনাবাহিনী কেউ কিছু বলছে না, বলার মতো সাহস তাদের নেই। মাসখানেক আগে, মানে প্রায় 1 বছর হতে চলল, চিন্ময় প্রভুকে আটক করা হয়েছিল বাংলাদেশের গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে। তার বিপক্ষে অভিযোগটি কি ছিল জানেন? মানে আপনাদের হয়তো অনেকেই মনে আছে, তার বিপক্ষে অভিযোগ ছিল তিনি নাকি বাংলাদেশের পতাকাকে অবমাননা করেছেন, যা দেশদ্রোহিতার শামিল। সে সময় চিন্ময় প্রভু একটি সংখ্যালঘু, মানে বাংলাদেশের হিন্দু সমাবেশে বক্তৃতা দেন। কেউ বা কারা বাংলাদেশের পতাকার উপরে একটি গেরুয়া পতাকা কিন্তু লিখেছিলেন। গেরুয়া পতাকা মানে ত্যাগের প্রতীক, স্যাফরন ত্যাগের প্রতীক, আপনারা জানেন ভারতের পতাকাতেও গেরুয়া রং কিন্তু আছে। সেই পতাকা রাখার জন্য চিন্ময় প্রভুর বিপক্ষে দেশদ্রোহিতার মামলা কিন্তু মোহাম্মদ ইউনূস সরকারের পুলিশ দেয়, এবং যে চিন্ময় প্রভু নিজে ওই পতাকা ধরেছিলেন না, কোথায় এই পতাকা প্রদর্শন হয়েছে তাও তিনি জানতেন না, তার সমাবেশে কোনো ব্যক্তি বাংলাদেশের পতাকার সঙ্গে কেন গেরুয়া পতাকা রেখেছেন, শুধুমাত্র সেই প্রশ্ন তুলে চিন্ময় প্রভুকে 1 বছর ধরে জেলে বন্দী করে রেখেছে এই মোহাম্মদ ইউনূসের নির্লজ্জ সরকার। আর আজকে ওসমান হাদির শেষকৃত্যের এই অনুষ্ঠানে বাংলাদেশ জুড়ে আইসিস এর পতাকা সারা বিশ্বকে কিন্তু চমকে দিল। এখনো অবধি বাংলাদেশ সরকারের কোনো স্টেটমেন্ট নেই, এখনো অবধি বাংলাদেশ সরকার সেই ব্যক্তিকে আটক করেছে বলেও শোনা যাচ্ছে না। এই ঘটনা কি পরিষ্কার করে দিল আমাদের সামনে? 1 বছর ধরে যে কথা বারবার আমি বলছি, এই ছাত্র আন্দোলন আসলে পাকিস্তানের প্ল্যান্টেড একটা আন্দোলন, আইএসআই এর বৃহত্তর চক্রান্ত, ডিপ স্টেটের অনেক বড় খেলা দক্ষিণ এশিয়াকে কেন্দ্র করে
আজকে দেখুন সেই ছাত্র আন্দোলনের আসল মুখোশ আন্তর্জাতিক স্তরের সামনে কিভাবে উন্মোচিত হয়ে যাচ্ছে। শেষ 6 মাসে এই রকম ঘটনা আমরা বাংলাদেশে বহুবার কিন্তু দেখেছি। ঢাকাতে হিজবুদের একটি মিছিল হয়েছিল, সেখানেও আমরা এই ধরনের পতাকা দেখেছিলাম। যে সংগঠন শেখ হাসিনার সময় থেকে বাংলাদেশে নিষিদ্ধ, যে সংগঠনের বিপক্ষে একাধিক দেশদ্রোহিতার মামলা করা হয়েছে, দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে, সেই সংগঠন বাংলাদেশে কিভাবে খুল্লাম খুল্লা ঘুরে বেড়াচ্ছে, একাধিক অপারেটিভ কাজকর্ম করছে, সেটা বড় প্রশ্ন হয়ে উঠেছিল শেষ 6 মাসে। আজকে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সেই পতাকা ফের একবার ফিরল, সেই মানুষরা বাংলাদেশে অ্যাক্টিভ হয়ে উঠলেন এবং বাংলাদেশ কিভাবে এতটা র্যাডিকালাইজড হয়ে গেল, এক্সট্রিমিস্ট হয়ে গেল, সেই প্রশ্নের উত্তর কিন্তু বাংলাদেশিরাই, বিশেষ করে এই সকল ছাত্র নেতারাই আন্তর্জাতিক স্তরের সামনে সকলের সামনে দিয়ে দিলেন। এবার এখানে যে প্রশ্নটা ওঠে তা হলো বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকাটা কি? স্বরাষ্ট্র উপদেষ্টা এক্স্যাক্টলি করছেনটা কি? যে স্বরাষ্ট্র উপদেষ্টা বড় বড় কথা বলেন, ভারত বিরোধী লেকচার দেন, ভারতকে গুড়িয়ে দেওয়ার কথা বলেন, সীমান্তে পিঠ দেখানোর দিন শেষ, এই ধরনের হুমকি হুঁশিয়ারি দেন, সেই স্বরাষ্ট্র উপদেষ্টা এই ধরনের পতাকা কি দেখতে পাচ্ছেন না? নাকি উনি জানেন না এটি কিসের পতাকা, কেন বাংলাদেশে এই পতাকা প্রদর্শিত হচ্ছে, তা কি কেউ বুঝতে পারছে না? মোহাম্মদ ইউনূসই বা কোথায়? যে মোহাম্মদ ইউনূস কথায় কথায় স্বাধীনতার কথা বলেন, যে মোহাম্মদ ইউনূস কথায় কথায় নতুন বাংলাদেশ গড়ার কথা বলেন, সেই মোহাম্মদ ইউনূস কি আজকে সর্বসমক্ষে স্বীকার করবেন এই ছবি বাংলাদেশের নতুন সোনার বাংলার ছবি? নাকি এই ছবির পিছনে যারা আছেন তাদের বিপক্ষে তিনি করা কোনো অ্যাকশন নিয়ে গোটা বিশ্বকে দেখিয়ে দিলেন, না ভাই, আমি সন্ত্রাস দমনে আমি 100% কড়া পদক্ষেপ নিতে পারি। ইউনুস যে কত রকমের ভয়ঙ্কর এক জ্ঞান পাপী, এটা আমরা কালকে এই জুলাই জঙ্গি শরীফ ওসমান হাদির জানাজার সময় তার বক্তৃতায় বুঝেছি যে আস্থা একটা জ্ঞান পাপী। তিনি বলেছেন যে হাদি নাকি আমাদেরকে বলে গিয়েছেন, তার কথাগুলি আমাদেরকে ধারণ করতে হবে। হাদিকে আমরা বিদায় দিতে আসিনি, হাদিকে আমরা হৃদয়ে ধারণ করতে এসেছি, কারণ হাদি বলে গেছেন বলবীর উন্নত মমশির, আমরা মাথা নত করি না, এটা নাকি হাদি বলে গেছে। নজরুলের পাশে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাধিস্থ করা হয়েছে। অন্তত সেটা তো নিশ্চয়ই তার মাথার মধ্যে আছে যে এই বিদ্রোহী কবিতাটা লিখেছিলেন কবি কাজী নজরুল ইসলাম, আর এই লাখো লাখো মানুষের সামনে এই জ্ঞান পাপী বলে গেলেন যে এইটা নাকি হাদির কথা, হাদি নাকি আমাদেরকে বলে গেছে যে বলবীর চির উন্নত মমশির। তো একজন জ্ঞান পাপী না হলে এই কথা কখনোই বলতে পারে না। একজন জ্ঞান পাপী না হলে এই যে একজন জাতীয় কবি, তার কৃতিত্বকে এই হাদির মতো একটা জুলাই জঙ্গিকে দিতে পারে না। তারপরে ওনার টুপিটা আপনারা নিশ্চয়ই কালকে দেখেছেন, কি জঘন্য একটা টুপি, এবং এটা কি ইসলামিক টুপি কিনা আমি যতবার ওই টুপিটা দেখেছি ততবারই মনে হইল যে এই জঙ্গিরা কি আবার ধর্ম অবমাননার স্লোগান দেয় কিনা ইউনূসের বিরুদ্ধে, কিন্তু তা তো দিবে না। ইউনূস যে একটা মহানাস্তিক, একটা ভণ্ড, এটা তারা জানে। তারপরেও ওই যে তাকিয়াবাজি জিনিস একটা আছে না, যে তারা যখন তাদের সুবিধা হবে তখন সেটাকে কি বলে সহি বইলা চালায় দেবে। এটাই কিন্তু তাই জুলাই জঙ্গি বা সকল জঙ্গিদেরই এইটা কিন্তু একটা সৌন্দর্য। তো দর্শক, শোক জানাইতে লাখো লাখো মানুষের সমাগম, লাখো মানুষের তাণ্ডব, শোক। আচ্ছা, আপনারা কি এমন জায়গায় দেখেছেন, কোন জায়গায়, কোন পৃথিবীর কোন জায়গায় এই ধর্মীয় ধর্মকর্ম করে শোক প্রকাশ করার পরে তাণ্ডব চালাইতে দেখছেন? কিন্তু তারা সেই তাণ্ডব চালিয়েছে ছায়ানটে, তারা চালিয়েছে ডেইলি স্টারে, তারা তাণ্ডব চালিয়েছে ভারতীয় হাই কমিশনে, তারা তাণ্ডব চালিয়েছে উদীচিতে, তারপরে প্রথম আলোতে, আরো বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে। এবং আপনারা দেখেছেন ভালুকাতে কি বিভৎসভাবে হিন্দু ছেলে দীপুচন্দ্র দাসকে পিটিয়ে মারা হয়েছে, আধা মরা করে গাছের মধ্যে ঝুলিয়ে তারপরে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করেছে। চিন্তা করেছেন? এবং কি করেছে আমরা তো পুরো ঘটনাটা পরে জানতে পেরেছি, বেরিয়ে আসছে যে এই ছেলেটা অনেক কষ্ট করে
সুপার আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, উসমান হাদির বিষয় নিয়ে কথা হয়। গাইজ, এই উসমান হাদির বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কী? উসমান হাদির বিষয় নিয়ে আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।